আইসিটির ভিডিও ক্লাসে এখন আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। তো এই অধ্যায় শুরু করার জন্য আমি আজকে এই ভিডিওতে এই শব্দগুলো এবং এই শব্দগুলোর সাথে এইচটিএমএল এর কী সম্পর্ক সেটা নিয়ে একটি প্রাথমিক আলোচনা করব। তো ওয়েবসাইট কি এই বিষয়টা আপনারা সবাই অনেকেই হয়তো অবগত আছেন। আমরা কম বেশ সবাই ওয়েবসাইট ইউজ করি, যেমন আমরা ফেসবুক ইউজ করি, ইউটিউব ইউজ করি। এগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইট। চলুন আমরা একটা ওয়েবসাইট ভিজিট করি। যেমন আমরা যদি ফেসবুকে ভিজিট করতে চাই, তাহলে আমরা ফেসবুকে ঢুকে পড়লাম। তো এটা হচ্ছে ফেসবুকের ওয়েবসাইট। এখন যখন আমি ফেসবুকের ওয়েবসাইটে আসলাম, আসার পরে এগুলো হচ্ছে এক একটা ফেসবুকের আইডি বা পেজ। যেমন আমি যদি এই পেজে ক্লিক করি, রিউ ইন্টারন্যাশনাল নামে, এটাতে ক্লিক করলে যেটা হলো, এখানে কিন্তু একটা পেজ ওপেন হলো। এই পেজটাকে আমাদের বলতে হবে এটা হচ্ছে একটা ওয়েব পেজ, অর্থাৎ ফেসবুক একটা ওয়েবসাইটের ভিতরে এটা হচ্ছে একটা ওয়েব পেজ। যেমন আমি আবারও যদি ফেসবুকে যাই, এইটাও কিন্তু একটা ওয়েব পেজ। বিষয়টাও হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো ওয়েব পেজ থাকতে পারে, শুধু ফেসবুকেই নয়, যে কোনো ওয়েবসাইট। যেমন আমি যদি এখন একটা ওয়েবসাইট প্রবেশ করি, যেমন w3schools.com, এটাতে প্রবেশ করলাম, এটা হচ্ছে একটা ওয়েব পেজ। আর আমি যদি এইচটিএমএল এ ক্লিক করি, এটা হচ্ছে একটা ওয়েব পেজ। মূলত একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো ওয়েব পেজ থাকে। যেমন একটা বইয়ের মতো চিন্তা করতে পারেন, একটা বইয়ের ভিতরে কিন্তু অনেকগুলো পেজ থাকে, বুক পেজ থাকে। একইভাবে একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো ওয়েব পেজ থাকে। এটা দেখে আপনাদের ক্লিয়ার হতে পারে, এই পুরো অংশটুকু যদি আমি একটা ওয়েবসাইট চিন্তা করি, তাহলে এইগুলো হচ্ছে এক একটি ওয়েব পেজ। অর্থাৎ একটা ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজই হচ্ছে এক একটা ওয়েব পেজ, আর অনেকগুলো ওয়েব পেজ একসাথে মিলে হয় ওয়েবসাইট। তো এতক্ষণে আমি আশা করি বুঝাতে পেরেছি ওয়েবসাইট এবং ওয়েব পেজের মধ্যে সম্পর্কটা কিসে। তো পরবর্তীতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হোম পেজ। এখন হোম পেজও হচ্ছে একটা ওয়েব পেজ। তাহলে হোম পেজ আলাদা নাম আসলো কেন? যখন আপনি একটা ওয়েবসাইটে ভিজিট করবেন, আমি একটু আগে বলেছি একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো পেজ থাকতে পারে। এখন যখন আপনি একটা ওয়েবসাইটে ভিজিট করবেন, তখন কিন্তু সবগুলো পেজ একসাথে আসবে না, যে কোনো একটা পেজ আসবে। যেই পেজটা আসবে প্রথমে, সেটাকেই বলা হবে হোম পেজ। অর্থাৎ একটা ওয়েবসাইটে ঢুকলে প্রথমে যে পেজ আসে সেটাকে বলা হয় হোম পেজ। যেমন এটা হচ্ছে ফেসবুকের হোম পেজ, আর এটা হচ্ছে w3schools-এর হোম পেজ। যেমন আমি অন্য একটা ওয়েবসাইটে ঢুকতে পারি, যেমন রকমারি.com। অর্থাৎ যখন আমি রকমারিতে ঢুকলাম, প্রথমে কিন্তু এই পেজ চোখের সামনে আসলো, এটা হচ্ছে রকমারির হোম পেজ। আর আমি যদি কোনো একটা বইয়ে ক্লিক করি, যেমন আমি এই বইয়ে ক্লিক করলাম, এরপর যেটা আসলো, এগুলো হচ্ছে এক একটা ওয়েব পেজ। আচ্ছা, আপনাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে হোম পেজও কিন্তু এক ধরনের ওয়েব পেজ। মূলত একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো ওয়েব পেজ থাকবে, এর মধ্যে একটা হোম পেজ থাকবে, যেটাতে ভিজিট করলে প্রথমে সবার সামনে চলে আসবে, অনেকটা ক্লাস ক্যাপ্টেনের মতো। যেমন একটা ক্লাসের ভিতরে অনেকগুলো স্টুডেন্ট থাকে, একজন ক্যাপ্টেন থাকে, একইভাবে একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো ওয়েব পেজ থাকে, এবং সেই ওয়েব পেজগুলোর মধ্যে থেকে একটা হোম পেজ থাকবে। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তীতে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডোমেন। ডোমেন নেম হচ্ছে ওয়েবসাইটের স্বতন্ত্র নাম। স্বতন্ত্র নাম মানে হচ্ছে ইউনিক নাম বা অদ্বিতীয় নাম। ওয়েবসাইটের নাম একটা ওয়েবসাইটের ডোমেন নেম আরেকটা ওয়েবসাইটের ডোমেন নেমের সাথে কখনো ম্যাচ করবে না বা মিলবে না। যেমন রকমারি.com, এটা হচ্ছে রকমারি ডোমেন নেম। w3schools.com, এটা হচ্ছে w3schools-এর ডোমেন নেম। facebook.com, এটা হচ্ছে ফেসবুকের ডোমেন নেম। অর্থাৎ একটা ওয়েবসাইটের যে স্বতন্ত্র নাম, একটা ইউনিক নাম, সেটাকেই বলা হচ্ছে ডোমেন নেম। পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে সার্ভার। তো সার্ভার বিষয়টা বোঝা একটু কঠিন। সেটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইট তৈরি করার সময় কিন্তু ওয়েবসাইটের ভিতরে আমরা জানি অডিও, ভিডিও, ছবি এগুলো থাকতে পারে। এখন এগুলো কিন্তু কোনো না কোনো একটা কম্পিউটারে রাখতে হবে। এখন এগুলো যে আমার কম্পিউটারে আমি রাখি, তাহলে কিন্তু অন্য কেউ দেখতে পারবে যদি আমি ইন্টারনেটের মাধ্যমে দেখাই। এখন প্রশ্ন হচ্ছে, আমার কম্পিউটার যদি কখনো বন্ধ হয়ে যায়, তাহলে এই মানুষ দেখতে পারবে? না, পারবে না। এই কারণেই আমরা ওয়েবসাইটগুলো তৈরি করার পরে সেটা আমাদের কম্পিউটারে রাখি না, আমরা ওয়েবসাইটটা তৈরি করার পরে সার্ভারকে দিয়ে দিই। সার্ভারও হচ্ছে একটা কম্পিউটার, কিন্তু এই কম্পিউটার
অত্যন্ত শক্তিশালী এবং এই কম্পিউটার দিনরাত 24 ঘন্টা চালু থাকে এবং সবসময় ইন্টারনেটের সাথে যুক্ত থাকে, যার কারণে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি ওয়েবসাইটটা সার্ভারে রাখতে হয়। সার্ভার না রেখে যে আমাদের কম্পিউটারে রাখতাম তাহলে আমাদের কম্পিউটার যতক্ষণ ইন্টারনেটের সাথে যুক্ত থাকতো এবং যতক্ষণ আমরা চালু করে রাখতে পারতাম ততক্ষণ পর্যন্ত মানুষ ওয়েবসাইট ভিজিট করতে পারতো। যেমন আপনি যদি রাতের 2টা 3টা বা যে কোনো সময় যদি ফেসবুক বা যে কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করতে চান তাহলে কিন্তু আপনি পারবেন। তো সার্ভার হচ্ছে এক ধরনের শক্তিশালী কম্পিউটার যেটা সার্বক্ষণিক চালু থাকে এবং ইন্টারনেটের সাথে যুক্ত থাকে। আমরা মূলত ওয়েবসাইট তৈরি করার পরে আমাদের ওয়েবসাইটটা সার্ভারে দিয়ে দিই, এরপর আমরা সার্ভারকে কিছু টাকা পেমেন্ট করে দিই যাতে তারা আমাদের ওয়েবসাইটটা রাখে। যেমন আপনি যদি ফেসবুকের সার্ভারে, অর্থাৎ ফেসবুকে যখন আপনি একটা ছবি আপলোড করেন সেটা কিন্তু ফেসবুকের সার্ভারে থাকে, ফলে আপনি ফেসবুকে ছবি আপলোড করার পরে আপনার গ্যালারি থেকে যদি ছবিটা ডিলিট করেও দেন তবুও কিন্তু ছবিগুলো ফেসবুকে দেওয়া ছবিটা থেকে যাবে। বা আমরা যে মেসেজ আদান প্রদান করি ফেসবুকে, এই মেসেজগুলোও কিন্তু ফেসবুকের সার্ভারে থাকে। তো প্রত্যেকটা ওয়েবসাইট এর সমস্ত তথ্যগুলো তাদের সার্ভারে থাকে, অডিও ভিডিও যে বিষয়গুলো রয়েছে। তো প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলোর সাথে HTML এর সম্পর্ক কী? আচ্ছা, HTML হচ্ছে একটা ওয়েব পেজ তৈরি করার ভাষা যার মাধ্যমে আমরা ওয়েব পেজ তৈরি করব। মূলত আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য HTML আমাদের শিখতে হবে। অর্থাৎ ওয়েবসাইট তৈরি করার প্রথম ধাপ হচ্ছে HTML শেখা। আপনি যদি HTML না জানেন তাহলে কিন্তু ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। এই কারণে আমাদের এই অধ্যায়ে HTML শিখতে হবে। তো আমরা পরবর্তীতে ওয়েবসাইট এবং HTML এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।